brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। তীব্র দাবদাহের পর বিগত কয়েকদিন ধরেই বৃষ্টির দেখা মিলেছে। মানে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে, এমনকি উত্তরবঙ্গেও আমরা বৃষ্টি দেখেছি। এই উত্তরবঙ্গেই কিন্তু ভোটের যে 3 দফার ভোট সেটা ইতিমধ্যেই শেষ। এবার ভোটের পালা দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই মুর্শিদাবাদে ভোট শুরু হয়ে গেছে। এর পরের যে 4র্থ দফার যে ভোট রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটা হেভিওয়েট যে কেন্দ্র রয়েছে, যেরকম বীরভূম, বোলপুর, বর্ধমান, এই সমস্ত আসনগুলোতে ভোট রয়েছে। বীরভূমের ভোটের কথা বললেই কিন্তু বারবার আমাদের মাথায় চলে আসে একজনেরই কথা, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল কিন্তু এই মুহূর্তে তিহারে রয়েছেন। অনুব্রতকে ছাড়াই এবার ভোটের ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল। এই 3 কেন্দ্রের, বর্ধমান এবং বীরভূম এবং বোলপুর, এই 3 কেন্দ্রের ভোট চিত্র এই মুহূর্তে দাঁড়িয়ে কি, কোন দল কতটা ফুটেজ পেতে পারে, কোন দল কতটা এগোতে পারে, কোন দল কতটা গোল দিতে পারে, তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়নী জোয়ারদার এবং শর্মিষ্ঠা চক্রবর্তী। সায়নী, শর্মিষ্ঠাদি, প্রথমেই মানে যেটা শুরুতেই বললাম যে অনুব্রতকে ছাড়া একটা ভোট হতে চলেছে, এবং যে অনুব্রতকে আমরা বারবার দেখেছি যে ভোট এলেই বিভিন্ন উত্তপ্ত স্লোগান, কখনো চরম চরম ঢাকের আওয়াজ থেকে শুরু করে নকুলদানা, সেই অনুব্রত নেই। সেই অনুব্রত ছাড়া তৃণমূল কতটাও কি জমি শক্ত করতে পারবে, নাকি বিজেপি কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে? এটা দেখ, এর আগে তো আমাদের 21-এর ভোট হয়েছে, আমাদের পঞ্চায়েত ভোট হয়েছে, পুরো ভোট হয়েছে, এবং সেগুলো অনুব্রত মণ্ডলকে ছাড়া হয়েছে। মানে এটা এরকম নয় যে লোকসভা ভোটে প্রথমবার একদম প্রথম টেস্ট যেটা খেলতে নামছে তৃণমূল অনুব্রতকে ছাড়া। সুতরাং অনুব্রত মণ্ডলকে ছাড়া ভোটে লড়ার যে অভ্যাস সেটা কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে গিয়েছে। এবার কথা হচ্ছে, যদি আমরা বীরভূম কেন্দ্রের দিকে দেখি, বীরভূম কেন্দ্রটা কিন্তু এবারের ভোটে 2024-এর লোকসভা ভোটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে এই নিয়ে 4র্থবার শতাব্দী রায় সাংসদ হওয়ার লক্ষ্যে যাচ্ছেন। এর আগে উনি 3 বারের সাংসদ, এবার যদি যেতেন 4র্থবারের সাংসদ হবেন। কিন্তু একই সঙ্গে এবার কিন্তু বিজেপি এই বীরভূম কেন্দ্রকে জিততে মরিয়া। জিততে এতটাই মরিয়া যে এই কেন্দ্রে প্রথমে তারা কিন্তু এক প্রাক্তন আইপিএসকে প্রার্থী করেছিল, দেবাশিস ধরকে প্রার্থী করেছিল এই কেন্দ্রে। তবে বিভিন্ন ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। সেই জায়গায় তারা মুখ করেছে দেবতনু ভট্টাচার্যকে। দেবতনু ভট্টাচার্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুখ এখানকার, বিশেষ করে বিজেপির সংগঠনের কথা যদি আমরা বলি, সংগঠনটা কিন্তু দেবতনু ভট্টাচার্য বীরভূমের ভীষণ ভালোভাবে জানেন, এবং তার যে একদম মানে কি বলবো, একদম ব্লক স্তরে একদম নেমে রাজনীতি করা, ময়দানে নেমে রাজনীতি যেটা, সেটা কিন্তু দেবতনু ভট্টাচার্য করেন। এবং এখানে কিন্তু এবার কিন্তু তিনি বারবারই যেটা বলছেন যে তিনি কিন্তু জয় নিয়ে অত্যন্ত আশাবাদী, এবং আশাবাদী যেই জায়গাগুলো বলছেন সেই জায়গা থেকে কিন্তু একটা, যেমন বিজেপির ভোট থাকছে, একই সঙ্গে কিন্তু আরএসএস এর ভোট যেটা, সেই ভোটটাকেও টানার চেষ্টা করছে এই দেবতনু ভট্টাচার্যকে সামনে রেখে। সংগঠনের মানে তুমি বলছো যে অনুব্রত নেই, কিন্তু সাংগঠনিক দিক দিয়ে তৃণমূল যথেষ্ট মজবুত রয়েছে। কিন্তু শর্মিষ্ঠাদি, আমরা যদি দেখি যে সাম্প্রতিককালে কিন্তু একাধিকবার মানে অনুব্রত তিহারে যাওয়ার পর গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু বীরভূমের ক্ষেত্রে একটা বড় ম্যাটার হয়েছে। মানে কাজল শেখ বলো বা চন্দ্রনাথ সিনহা বলো, বিকাশ রায়চৌধুরী বলো, তাদের নাম বারবার উঠে এসছে। কোর কমিটি নিয়েও কে জায়গা পাবে সেগুলোকে নিয়েও একটা ঝামেলা হয়েছে। বীরভূম নিয়ে তোমার কি মনে হচ্ছে, মানে সেখানে কি, মানে যেটা আমার বলার, মানে শতাব্দী রায়ের কাছে কিন্তু এটা ভীষণ মানে বড় একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন। কারণ শতাব্দী এর আগে আমরা যতগুলো পরিসংখ্যান দেখছি, যতগুলো লোকসভা নির্বাচন হয়েছে, সেখানে দেখা গেছে তৃণমূল ভোটের ব্যবধান বাড়িয়েছে, কিন্তু বীরভূম শহরে কিন্তু তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে রয়েছে। সেখানে কিন্তু বিজেপির মাটি অনেকটা শক্ত। তো সেক্ষেত্রে শতাব্দী রায়ের কাছে এই শহরবাসীর যে তৃণমূল বিমুখতা, এটা কিন্তু শতাব্দী রায়ের কাছে একটা চ্যালেঞ্জ। কেন শহরের মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে না সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ ভাবিত শতাব্দী রায়, এবং সেক্ষেত্রে কিন্তু ভীষণ 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 নিজের শক্তি এবং নিজের দুর্বলতা দুটোই ভীষণ যাচাই করে নিতে চাইছে। শতাব্দীকেই তো আমরা একাধিকবার দেখেছি যে বিভিন্ন জায়গায় এবারই যে ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখেও পড়েছেন। একদমই তাই, এবং সেটাও বেশিরভাগ ক্ষেত্রেই শহরবাসীর ক্ষেত্রেই হয়েছে। এবং সেই জন্য ও যেটা করছে যে ও একেবারে রুট লেভেলের কর্মী
কর্মীদের সঙ্গে, নেতাদের সঙ্গে বারবার আমরা দেখেছি যে শেষ কয়েক মাসে ভীষণভাবে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে। সাংগঠনিকবিদ মানে বুথ স্তরে সাংগঠনিকবিদ কতটা মজবুত সেটা বারবার করে দেখে নেওয়ার চেষ্টা করেছে, মাটিটা কতটা শক্ত রয়েছে বুঝে নেওয়ার চেষ্টা করেছে। পাশাপাশি এই যে ও যেটা কোর কমিটির কথা বললো, কোর কমিটি থেকে কাজল শেখকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তেমনিভাবে নির্বাচন কমিটি থেকেও কাজল শেখকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে শতাব্দী রায়ের কাছে এটাও স্পষ্ট যে ওই নির্বাচন কমিটি এবং কোর কমিটি কোথাও একটা সেখানেও সমন্বয়ের অভাব রয়েছে। ওকে এই ব্যাপারটাকেও খুব ভালো করে ব্যালেন্সিং একটা সিচুয়েশন, এবং শতাব্দী রায় কিন্তু নিজের দুর্বলতার জায়গাটা খুব ভালোভাবে বুঝতে পেরে সেই চল মেপে কাজ করার চেষ্টা করছে। কারণ ওর মেন টার্গেট হচ্ছে শহর বীরভূমবাসীর ভোটটাকে এক্স্যাক্টলি। কারণ গত 2019 সালে আমরা দেখেছি যে বীরভূমের 7টা বিধানসভার মধ্যে কেবলমাত্র 3টে বিধানসভা মানে নলহাটি, মুরারই আর হাসান, সেখানে তৃণমূল লিড করেছে, কিন্তু বাকি 4টিতেই লিড করেছে বিজেপি। আবার পৌরসভার দিক থেকে দেখতে গেলে দেখা যাবে 4টের মধ্যে কেবল 1টাতে তৃণমূল লিড করেছে, বাকি সবকটাতে বিজেপি লিড করেছে। 2019-এর লোকসভার সিচুয়েশন এটা ছিল। 2021-এর বিধানসভাতে ভোটের ব্যবধানটা কমাতে পেরেছে, কিন্তু বিজেপি সেখানে লিড করেছে। এই কেসটাকেই কিন্তু মনে রাখতে হবে, ফিরহাদ হাকিম বাঘ বলে রীতিমতো সম্বোধন করেছেন, এবং যখন গরু পাচার মামলায় তার তিহার যাত্রা হয় তার পরবর্তীকালে কিন্তু তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার হয়ে ব্যাট ধরেছেন। মানে কোথাও গিয়ে সাংগঠনিক স্তরে মানে অনুব্রত মণ্ডলের যে দেখানো এবং এঁকে দেওয়া যে পথ, সেই পথই তৃণমূল চলে খানিকটা জয় আনার চেষ্টা করছে। এবং শহর, যেটা শর্মিষ্ঠাদি বলছিল যে শহর যে এলাকাগুলো রয়েছে, নগর অভিমুখ যে এলাকাগুলো রয়েছে, সেইগুলোই কিছুটা হলেও তৃণমূল ব্যাকফুটে থাকলেও কিন্তু গ্রামাঞ্চলের যে ভোট সেটাই কিন্তু বরাবরই তারা কিছুটা হলেও অনেকটাই ফ্রন্ট ফুটে খেলার চেষ্টা করছে। এ তো খানিকটা হলেও বীরভূমের চিত্রের কথা। আরেকটা বিষয় যদি বলার রয়েছে, এখানে আমরা একজনকে বাদ দিয়ে গেলাম, সেটা হচ্ছে জোট প্রার্থী। জোট প্রার্থী কংগ্রেস মিল্টন রশিদ কিন্তু এখানে একজন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। কারণ শতাব্দী রায়ের ভাগ্য অনেকটা নির্ভর করছে মিল্টন রশিদ সেখানে কিরকম পারফর্ম করছে, মানে ভোট কাটাকাটির ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর হবে। কারণ বীরভূমে এখানে কিন্তু লড়াইটা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। মিল্টন রশিদ দীর্ঘদিনের কংগ্রেসের মুখ, দীর্ঘদিনের নেতা, উনি যতটা ভোট কাটবেন ততটা চাপ বাড়বে হচ্ছে শতাব্দী রায়ের, কারণ বিজেপি সমান তালে ফাইটটা দিচ্ছে একেবারেই। এবং এই মাটিটা কিন্তু এবার মানে দখল করতে বিজেপি কিন্তু মরিয়া, কারণ এই কেন্দ্রটা দুধকুমার মণ্ডলের কেন্দ্র, এবং এই বীরভূমের এই কেন্দ্রটাকে বলা হয় একেবারে আরএসএস এর শক্ত ঘাঁটি। সেই ঘাঁটি থেকে বিজেপি কিন্তু এবার মানে খিটটা পুরোপুরি তুলে আনার চেষ্টা করবে। মানে দক্ষিণবঙ্গের ভোটের ক্ষেত্রে যে বীরভূম, মানে বীরভূম গোটা বীরভূম জেলাতেই যে কটা কেন্দ্র রয়েছে সেগুলো তো হটসিট বটেই, কিন্তু তাছাড়াও কিন্তু আমরা এবারে দেখতে পাচ্ছি বর্ধমান যে আসন নিয়ে আমরা কথা বলছিলাম, যে বর্ধমানেও কিন্তু প্রার্থীর ক্ষেত্রে আমরা বেশ কিছু চমক দেখতে পাচ্ছি, এবং সেখানেও কিন্তু তৃণমূল তাদের যে নতুন কিছু মুখ তারা সামনে এনেছে, সাংগঠনিকভাবে তারা বোঝাপড়া রয়েছে এরকম কিছু মুখকে সামনে এনেছে। বিজেপিও কিন্তু পিছু ছাড়তে নারাজ, এবং সেই ক্ষেত্রে কি বর্ধমানেও কি ওই খানিকটা হুগলির ক্ষেত্রে আমরা যে কথা বারবার শুনি যে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং আমরা বীরভূমের ক্ষেত্রেও যেটা আলোচনা করছিলাম, সেটা কি বর্ধমানের ক্ষেত্রেও কিছুটা তোমার ছাপ থাকবে? বর্ধমান কেন্দ্রটাও তো সেই মানে এবার প্রার্থী দেওয়ার পর থেকে তো খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল, কারণ এবার তৃণমূল প্রার্থী করেছে শর্মিলা সরকারকে, তিনি ডাক্তার। এবার শর্মিলা সরকার একেবারে নতুন মুখ, অথচ এই বর্ধমান পূর্ব কেন্দ্রের যিনি সাংসদ থেকেছেন এতদিন সুনীল মণ্ডল কিন্তু যথেষ্ট পোড়খাওয়া মুখ, সেই মুখে আস্থা না রেখে তৃণমূল শর্মিলা সরকারকে প্রার্থী করাটা, সেটা কিন্তু অনেকেই বলছে যে এটা একটা অন্যরকম কৌশল। এই কৌশলটা তৃণমূল এই কৌশলটা কেন রাখলো বোঝা যাচ্ছে না, কিন্তু বর্ধমানে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা বিষয় আছে সেটা কিন্তু আমরা দেখেছি। এবং একই সঙ্গে সুনীল মণ্ডল টিকিট না পেয়ে কিন্তু তিনি বলেছিলেন যে দল যাকে প্রার্থী করেছে দল নিজে ঠিক করেছে, দল ঠিক মনে করেছে তাই প্রার্থী করেছে, কিন্তু তাকে যদি প্রার্থী করা হতো তাহলে তিনি 1.5 লক্ষের বেশি ভোটে জিততেন। এটা তো সুনীল মণ্ডলের বক্তব্য জায়গা রয়েছে, এবং তার মানে কি সুনীল মণ্ডলের যদি অভিমান থাকে এই
সেই অভিমানটা তার যারা অনুগামী ভোটের ক্ষেত্রে সেটা একটা বহিঃপ্রকাশ হতেই পারে। অন্যদিকে বিজেপি এবার যাকে প্রার্থী করেছে অসীম সরকার, ভীষণ গুরুত্বপূর্ণ মুখ, হরিণঘাটার বিজেপি বিধায়ক, তাকে তুলে নিয়ে গিয়েছে বর্ধমান পূর্বে, সেখানে নিয়ে গিয়ে অলরেডি চলছে। এবং মানে শুধুমাত্র তার কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকারকেই নয়, মানে রাজ্যে 42টা কেন্দ্রে পারলেই আর কি অসীম সরকার ছড়া কেটে কেটে প্রার্থীদের কটাক্ষ করেন আর কি। এটা কিন্তু মানে অসীম সরকারটা কিন্তু বড় চমক, মানে হরিণঘাটা থেকে অতদূর নিয়ে যাওয়া। যেখানে ডাক্তার সেইখানে অসীম সরকারের মানে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছিল যে অসীম সরকারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, যে চতুর্থ তিনি পাস এবং সেই লোককে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু সাংগঠনিক দিক দিয়ে যদি বলা যায় বা রাজনৈতিক বোধের দিক দিয়ে যদি বলা যায়, তাহলে কোথাও গিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে একটু হলেও শর্মিলা সরকারের থেকে কিন্তু অসীম সরকার কিছুটা হলেও এগিয়ে রয়েছেন। এখন দিনের শেষে গিয়ে শেষ হাসি কে হাসবেন বা মানুষ কাকে পছন্দ করবেন সেটা তো সময় বলবে। এই বর্ধমানেরই যদি আমরা একটু বিধানসভা ওয়ারি চিত্রটা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু খানিকটা এই যে গোষ্ঠী দ্বন্দ্ব বা জয় কে পেতে পারে বা কার মাটি কতটা শক্ত সেটাও কিন্তু খানিকটা পরিষ্কার হয়ে যায় শর্মিষ্ঠা। একদম একদম। সেক্ষেত্রে আমরা বলি যে বর্ধমান পূর্ব বিধানসভাটা লোকসভা কেন্দ্রে মোট 7টা বিধানসভা রয়েছে। রায়না, জামালপুর, কানলা, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর আর কাটোয়া। তো আমরা যেটা যদি দেখি পরিসংখ্যান, বিধানসভাতে 7টি বিধানসভায় কিন্তু তৃণমূলের দখলে ছিল। কিন্তু আমরা যদি এবারে তৃণমূল খুব ভীষণ কনফিডেন্ট হয়ে গেল যে না 7টা বিধানসভায় তো আমাদেরই দখলে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওখানকার মাটিতে কান পাতলে শোনা যাচ্ছে তৃণমূল কিন্তু সেই অর্থেও কনফিডেন্ট নয়। কারণ আমাদের কবিয়াল প্রার্থী অসীম সরকার যথেষ্ট ভালো ফাইট দিচ্ছেন। তার যেটা একটু আগে এটা নিয়ে কথা হচ্ছিল যে শর্মিলা সরকার একেবারেই আনকোড়া একজন প্রার্থী, তার তুলনায় তো হরিণঘাটার পদ্ম বিধায়কের জনসংযোগ ক্ষমতাটা অত্যন্ত ভীষণ ভালো সেখানে, কারণ উনি কবি সভা করেছেন, তার মাধ্যমে জনসংযোগ বাড়িয়েছেন। সঙ্গে কাটোয়া, পূর্বস্থলী, কানলা যেটা মতুয়া অধ্যুষিত এলাকা, সেই এলাকার একটা ভালো ভিত রয়েছে, বিজেপি সেই জায়গাটা নিয়ে ভীষণ ভালো কনফিডেন্ট। তো তৃণমূল কিন্তু খুব যে 100% কনফিডেন্ট যে আমরা জয়ী হয়েই যাব, কারণ তাদের একটা মাইনাস পয়েন্ট রয়েছে, তাদের গোষ্ঠী কন্দল। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অত্যন্ত রাজনৈতিক সুবিদিত একজন মানুষ এবং তার সঙ্গে কিন্তু তার প্রতিবেশী বিধায়কের একটা দীর্ঘকালীন বিবাদ রয়েছে এবং সেই বিবাদের ফল কিন্তু তৃণমূলকে ভুগতে হয়। যদিও ভোটের সময় দেখা গিয়েছে যে এই অশান্তির মধ্যে একটা মলম লাগিয়ে প্রলেপ পরিয়ে আলটিমেটলি তৃণমূল বেরিয়ে গেছে, কিন্তু একটা টাফ ফাইট হয়েছে, কারণ লাস্ট ইলেকশনে তৃণমূল এবং বিজেপির মধ্যে মাত্র 6% ফারাক ছিল। সেই ব্যবধানটাকে বাড়াতে হবে, এটা তৃণমূলের কাছে চ্যালেঞ্জ। পাশাপাশি আমরা যদি জোট প্রার্থী সিপিএম প্রার্থীর কথা দেখি, নিরক্ষা, তিনিও কিন্তু আমরা বেশ কয়েকটা লাস্ট ভোটে কিন্তু দেখেছি যে এই এলাকাগুলোতে, বর্ধমানের তুমি যে এলাকাগুলোর কথা বলছো সেই এলাকাগুলোতে কিন্তু বামেদের একটা রীতিমতো কিন্তু সংগঠন নিচু স্তরে হোক বা মাঝে মাঝে একটা জায়গায় কিন্তু তাদের রয়েছে এবং রয়েছে। মানে কি, মানে পূর্ব বর্ধমানে একটা সময় একদম বামেদের গড়, এই জায়গা থেকে মানে সংগঠন তো রয়েছে, না না সংগঠন রয়েছে, একেবারেই সংগঠন রয়েছে। এবং গত কয়েকটা ভোটে যেটা হয়েছিল একেবারেই কনফিডেন্স লুজ করে গিয়েছিল বামেরা, মানে কিছুই নেই, কোথাও নেই, একটা শূন্য ব্যাপার। কিন্তু এখনো এই ভোটে কিন্তু দেখা যাচ্ছে শূন্যের মধ্যে থেকেও কোথাও যেন একটা ভেসে ওঠার চেষ্টা কিন্তু আমাদের চলছে। এখানে বলা যে প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা নিরক্ষা, উনি চাইছেন যে 2014 সালে লোকসভা নির্বাচনে যে পরিমাণ দেখা যাচ্ছে যে পরিমাণ বামেরা ভোটের হার কমেছিল, সেই পরিমাণ ভোটের হার বেড়েছিল বিজেপি। সুতরাং এখন তৃণমূলও কিন্তু কোথাও গিয়ে চাইছে বামেদের ভোটের হারটা বাড়ুক যাতে বিজেপির ভোটের হারটা কমে যায়। তো সেক্ষেত্রে মানে তুমি বলছো যে কোথাও গিয়ে এই ভোট কাটাকাটির খেলায় মানে সিপিএম কে হাতিয়ার করতে চাইছে কিছুটা। কারণ যদি আমরা যেটা দেখছি যে 2014 ইলেকশনের সময় সিপিএম এর যে পরিমাণ ভোটের হার কমেছিল সেই পরিমাণ ভোটের হার বেড়েছিল বিজেপির। তো তৃণমূল তো এটাই চাইছে যে কোনো মূল্যে বিজেপিকে রুখে দাও। তো বিজেপিকে রুখে দিলে যেটা হবে যে সিপিএম এর সেক্ষেত্রে একটু ভোট বেড়েই যাক না, তো ওরা বিজেপিকে মিলিয়ে আটকাতে চাইছে। মানে একই রকম ছবি আমরা কিন্তু দেখেছিলাম, মানে আমরা এর আগেও ভোটালাপে একাধিক পর্বে আলোচনা করেছি যে গত বিধানসভা ওয়ারি চিত্র বা 2019-এর শেষ যে লোকসভা ভোট তার যদি চিত্র আমরা আলোচনা করি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে
এই যে কথা শর্মিষ্ঠাদি বলছিল যে সিপিএম এর ভোট যত কমেছে তত কিন্তু দিনের শেষে গিয়ে ফায়দা হয়েছে বিজেপির, এবং সেটা কিন্তু প্রত্যক্ষ পরিসংখ্যানই সেই কথা বলে দিচ্ছে। একই ছবি কি আমরা বোলপুরের ক্ষেত্রেও খানিকটা দেখতে পারি? মানে বোলপুরের সামগ্রিক চিত্র যদি বলে, একদম অনুব্রত গড়, আমরা অনুব্রত মণ্ডলকে নিয়ে শুরু থেকেই কথা বলছিলাম। হ্যাঁ, এইটা কিন্তু ঠিক, মানে বোলপুরটা মানে আক্ষরিক অর্থে অনুব্রতর গড় যদি কিছু থেকে থাকে তাহলে সেটা কিন্তু বোলপুর। বীরভূম সার্বিক জেলাটা তো সে যখন ক্ষমতায় ছিল সেখানে তখন তো সে তার হাতেই সবটা ছিল, কিন্তু সবচেয়ে ছড়ি ঘোরানো অনুব্রত সেটা ঘুরতো কিন্তু বোলপুর থেকে। সুতরাং বোলপুরটা অত্যন্ত এবারের ভোটে অন্তত গুরুত্বপূর্ণ হবেই, কারণ অনুব্রত চলে যাওয়ার পর এই যে কাজল শেখের উঠে আসা, কাজল শেখ কিন্তু নানুরের নেতা, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে নানুর, বোলপুর, আউশগ্রাম, লাভপুর, ময়ূরেশ্বর এই জায়গাটা থেকে কিন্তু এবার একটা মঙ্গলকোটের মতো জায়গাও আছে, মঙ্গলকোট কেতুগ্রাম, কিন্তু সেখানেও আবার বামেদের একটা আধিপত্য আমরা দেখতে পাচ্ছি। এটা বর্ধমান জেলার মধ্যে পড়ে কেতুগ্রাম, মঙ্গলকোট, কিন্তু আবার লোকসভা কেন্দ্রটা হচ্ছে বোলপুর। এবং এইগুলো কিন্তু একসময় অনুব্রত একেবারে হাতের মুঠোতে ছিল, মানে তালুর মতো চেনা এই জায়গাগুলো। সেই জায়গা থেকে এই বোলপুর কেন্দ্রটা এবার কিন্তু কোনো খেলা ঘোরে কিনা সেদিকে কিন্তু নজর থাকবে। কারণ তবে তৃণমূল এখানে প্রার্থীতে কোনো এক্সপেরিমেন্টে যায়নি, অসিত মালকেই প্রার্থী রেখেছে, যে অসিত মাল এর আগেও সাংসদ ছিলেন। আর বিজেপি প্রার্থী করেছে পিয়া সাহাকে। পিয়া সাহা কিন্তু বেশ ওখানে সংগঠন করার হিসেবে খুব চেনা পরিচিত একটা মুখ, এবং তিনি প্রচারেও যথেষ্ট মানে মাটিতে নেমে প্রচার করা যেটাকে বলে সেই প্রচার কিন্তু তিনি করছেন। এবং পিআই এবার কিন্তু অনেক আত্মবিশ্বাসী নিজের জয় নিয়ে। তিনি কিন্তু বলছেন যে এবার কিন্তু অসিত মালকে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েই যেতে হবে। এছাড়া আমরা যদি সিপিএম এর প্রার্থীকে দেখি, শ্যামলী প্রধান, তিনিও কিন্তু জোর কদমে ভোট প্রচার করছেন, এবং তিনিও কিন্তু বলছেন যে এবার অন্য কোনো বোলপুরকে দেখতে পারে রাজ্যের মানুষ। এবার হয়তো আবার পুরনো কোনো একটা গন্ধ বোলপুর থেকে উঠে আসতে পারে, আবার একটা লাল ঝান্ডার দাপট হয়তো শ্যামলী প্রধান তেমনটাই বলছেন। আবার তৃণমূলকে ছাপিয়ে গিয়ে সিপিএম প্রধান হয় কিনা সেটা দেখার। মানে এবারের বোলপুর যে গত অনেকবারের বোলপুরের থেকে অনেকটাই আলাদা, সেটা তো রাজনৈতিক বিশ্লেষকরাও বলছে, ওখানকার মানুষও বলছে। কারণ এই বোলপুর থেকেই আমরা গত নির্বাচনগুলোতে দেখেছি একাধিক মানে স্লোগান উঠে এসেছে, যেটা নিয়ে গোটা রাজ্য বিতর্ক ছড়িয়েছে, নির্বাচন কমিশন টেনশনে পড়ে গেছে। তো সেইখানে বলতে গেলে সেই বোলপুরের কোথাও গিয়ে যেন রাজনৈতিক তাপমাত্রার যে পারদ ততটাও এই অর্থে হাইপ পায়নি একেবারে। মানে এই তাপপ্রবাহ চলেছে, কিন্তু ভোটের তাপটা সেই অর্থে মালুম হচ্ছে না। বোলপুর কিছুটা মূর্ছা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে কোথাও একটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বটে। তবে তৃণমূলের প্রার্থী অসিত মাল উনি কিন্তু ব্যাপারটা মানতে চাইছেন না, উনি পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছেন। উনি যেটা বলছেন যে আমরা তর্জন গর্জনে খুব একটা বিশ্বাস রাখি না, আমরা স্লোগানে বিশ্বাস রাখি না, বাড়ি বাড়ি ঘুরে গিয়ে প্রচার করছি। এই কথাটা যিনি যখন প্রকাশ্যে বলে দিচ্ছেন, তার মানে কোথাও গিয়ে তার আগের মানে তার পূর্বসূরির সঙ্গে তার কোথাও একটা টক্কর চলছে, যে অনুব্রত যে নীতিতে ভোট করাতো আমি সেই নীতিতে ভোট করাতে অভ্যস্ত নই, বিশ্বাসীও নই, কিন্তু ভোট আমরাই পাবো সেই ব্যাপারে কনফিডেন্ট। অসিত মালের যদি আমরা প্রেক্ষাপটটা দেখি, তাহলে অসিত মাল কিন্তু আগে 2009 সালে তৃণমূল কংগ্রেস জোট প্রার্থী হিসাবে অলরেডি লড়েছে, কিন্তু সেইবারটা তিনি হেরে গিয়েছিলেন সিপিএম এর প্রার্থী রামচন্দ্র ডোমের কাছে। তারপর 2014 সালে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং বিধানসভা ভোটে মানে লড়াই করেছিলেন, সেবারটা হেরে যান। সেই সময়ে বোলপুরের রাজনৈতিক প্রেক্ষাপটটাও কিন্তু অন্যরকম ছিল, কারণ তখন সাংসদ ছিলেন অনুপম হাজরা। পরে অনুপম হাজরার উপর অনুব্রত মণ্ডল দলের শীর্ষস্তরের নেতারা একটু ক্ষুব্ধ হন, রাজনৈতিকের হাওয়া বদল হয়। 2019 সালে তাকে প্রার্থী করে তৃণমূল এবং ফল ভালো হয়। এরপর যেটা আমরা দেখি যে অসিত মালের এগেনস্টে এবার বিজেপি একেবারে পিয়া সাহাকে দাঁড় করিয়েছে। পিয়া সাহাকে নিয়ে কিন্তু, যেটা সায়নী একটু আগে বলছিল, তবে পিয়া সাহাকে নিয়ে বিজেপি ওখানকার দলীয় স্তরের নেতাদের মধ্যে, বুথ স্তরের নেতাদের মধ্যে কোথাও গিয়ে একটা কনফিডেন্সের অভাব রয়েছে, যে তাদের কারোর মনে হচ্ছে যে পিয়া সাহার বদলে অন্য কেউ নয় কেন, কারণ উনি অতটাও তার জনসংযোগ ক্ষমতা অতটাও হাইপ পাইনি ওখানে। সেক্ষেত্রে আমরা বেশ কয়েক মাসে আমরা দেখেছি মানে প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ হওয়ার পর থেকে বেশ কয়েকবার তার এগেনস্টে বিক্ষোভও হয়েছে। তো সেক্ষেত্রে বিজেপিরই নেতারা বলছে যেন তৃণমূলের কাছে এই থালায় করে আসনটা সাজিয়ে দেওয়া হলো।
মানে এমনকি বিষয়টা হচ্ছে তাহলে যে ওখানেও একটা বিজেপি কি কোথাও একটা গোষ্ঠী কুন্দলের আঁচ আসছে। একদমই তাই। এবং পিয়া সাহা যেটা নিজেও ভালো করে বুঝতে পারছে, এবং সেই কারণে ও যেটা করছে, ও কিন্তু মোদি কার্ড খেলছে। ওর প্রচারে বেরিয়ে বারবার মোদিজির কথা বলছে, মোদির গ্যারান্টি, সেটাই ওর মুখে শোনা যাচ্ছে। ও আলাদা করে কি করবে এলাকার মানুষের, সেই প্রচারে কিন্তু সেই প্রভাবটা পড়ছে না। মানে কোথাও গিয়ে এরকমটা তুমি বলতে চাইছো যে মানে যেহেতু সাংগঠনিক দিক দিয়ে খানিকটা গোষ্ঠী কোন্দলের রোগে দুষ্ট হয়ে রয়েছে বিজেপি, তাই মোদিকে হাতিয়ার করেই ভোট বৈতরণী পাঠ করতে চাইছে। কিন্তু মোদি তো নিজেও এসে বাংলায় বলছেন যে আপনি দিলীপ ঘোষকে ভোট দিন বা যে কোনো বিজেপিকে ভোট দিন, মানেই কিন্তু আমাকে আসলে ভোট দেওয়া। এবং পিয়া সাহা এটাকেই প্লাস পয়েন্ট করে, এটাকে নিয়েই ও এগোনোর চেষ্টা করছে। তো এই বিজেপি তৃণমূলের নানা কৌশলের মধ্যেও কিন্তু চুপি সারে নিজের জনসংযোগ বাড়িয়ে যাচ্ছেন শ্যামলী প্রধান, একদমই সিপিএম প্রার্থী। উনি যথেষ্ট এলাকায় তার স্বচ্ছ একটা লড়াকু মানসিকতা মানুষের কাছে পরিচিত রয়েছেন। উনি যখন ক্ষমতায় নেই তখনও তাকে গ্রামে পাওয়া গেছে, গ্রামের মানুষ তাকে কাছে পেয়েছেন। তবে তার কিন্তু একটা ভালো জনসংযোগ রয়েছে, কারণ গত পঞ্চায়েত নির্বাচনে তিনি জিতেছিলেন, বিধানসভা নির্বাচনে তিনি জিতেছিলেন, পরে 2021-এর নির্বাচনে তিনি অবশ্য হেরে যান। ফলে শ্যামলী প্রধানও কিন্তু একজন ভালো ফ্যাক্টর ওখানে। তো সেই বিষয়টাও একটা মানে বোলপুরের লড়াইটাও মানে বোলপুর টাফ ফাইট কিছুটা হতে চলেছে, কিন্তু সেই অর্থে হয়তো তৃণমূলের মাটি যতটা শক্ত সেই অর্থে হয়তো বাকি যে বিরোধীরা রয়েছে সেই অর্থে অতটাও শক্ত করে উঠতে পারেনি। এখন দেখা যাক যে ভোটের ময়দান, বারবার যে কথা আমরা বলছি, সেই ক্ষেত্রে জনমত সমীক্ষা তো অনেকটাই ইঙ্গিত দিয়েছে। একাধিক জনমত সমীক্ষায় আমরা দেখতে পেয়েছি যে এই আসনগুলোতে মোটের ওপর তৃণমূলই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জায়গায় রয়েছে। কিন্তু খেলা তো যে কোনো মুহূর্তেই ঘুরতে পারে, কারণ আমরা বিগত কয়েকদিন ধরেই যদি দেখি তৃণমূল সুপ্রিমো যেমন উত্তরবঙ্গের প্রচার শেষ করে দিয়ে দক্ষিণবঙ্গের প্রচারের দিকে জোর কদমে ঝাঁপিয়েছেন, সেরকম কিন্তু মোদি থেকে অমিত শাহ তারাও কিন্তু পালা করে করে বাংলায় আসছেন এবং প্রত্যেকটা প্রার্থীর জন্য আলাদা আলাদা করে কিন্তু প্রচার কর্মসূচি নিচ্ছেন। এবং সেই ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেসের যে জোট নিয়ে আমরা এর আগেও একাধিক পর্বে আলোচনা করেছি যে তাদের মধ্যে একটা বোঝাপড়ার জায়গা থাকবে কিনা, তাই নিয়ে একটা দীর্ঘ টানাপোড়েন চলেছে, সেখানে আইএসএফ একটা ফ্যাক্টর রয়েছে। সেই সিপিএম কংগ্রেস কিন্তু দিনের শেষে গিয়ে একটা বোঝাপড়া বা সমঝোতার রাস্তায় হাঁটছে এবং শেষ 21-এর যে বিধানসভা ভোট সেখান থেকে এবং পরবর্তীকালে এখন বর্তমানের যে লোকসভা ভোট, সেখানে কিন্তু খানিকটা বোঝাপড়া এবং জোট করে তারা ভোট বৈতরণী পার করতে চাইছে। সেইটা কিন্তু খানিকটা হলেও বিজেপি এবং তৃণমূলকে কিছুটা হলেও ধাক্কা দিতে পারে বলে কংগ্রেস এবং বাম নেতারা দাবি করছেন। এখন 4 জুন ভোটের রেজাল্ট কি বলে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং অনুব্রত গড়ে বিজেপি পদ্ম ফোটাতে পারলো নাকি অনুব্রতর হাতেই সেই তিহারের জেলে বসে আবারও তৃণমূলের ঝান্ডাই দেখা গেল একটা স্বপ্নের পরিবেশ তৈরি করতে পারলেন, সেটা এখন দেখার। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের আলোচনা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, এবং যদি এই বিষয়ে কোনো মতামত থাকে, যদি আপনাদের কোনো বিষয় নিয়ে আপনারা চাইছেন যে আমরা আলোচনা করি, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।